সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ইরান বৈঠকে অগ্রগতি। তেহরানের জ্বালানি নিষেধাজ্ঞা শিথিল ও জব্দকৃত অর্থ ছাড় নিয়ে ইতিবাচক আলোচনা। 60 দিনের মধ্যে চূড়ান্ত রোডম্যাপ। যুদ্ধবিরতিকে বুড়ো আঙুল দেখে লেবানন না ছাড়ার হুমকি নেতানিয়াহুর। সেনা প্রত্যাহার না করা পর্যন্ত প্রতিরোধের হুঁশিয়ারি হিজবুল্লাহর। একদিনে নিহত 26 জন। জেনেভায় শান্তি সংলাপ শুরু। বৈঠক করছেন ইরান যুক্তরাষ্ট্র ছাড়াও মধ্যস্থতাকারী নেতারা। কোথায় ছাড় দিতে নারাজ তেহরান? পশ্চিমাদের চ্যালেঞ্জ ছুটছে সৌদি সহ 4 মুসলিম দেশের সম্ভাব্য মেগা অ্যালায়েন্স। এটি ঠেকাতে ইসরায়েলের সঙ্গী হলো কোন আরব দেশ? আবার নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে কি যুক্তরাজ্য? কেন বেকায়দায় স্টারমার? সম্ভাব্য উত্তরসূরি বার্নহাম কেন আলোচনায়? সুইজারল্যান্ডে শুরু হয়েছে দীর্ঘ প্রতীক্ষিত যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় রবিবার বুরগেনস্টন শহরে এই বৈঠকে যোগ দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার, দেশটির পররাষ্ট্রমন্ত্রী, মার্কিন ভাইস প্রেসিডেন্ট, পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান এবং কাতারের প্রধানমন্ত্রী সহ শীর্ষ নেতারা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স বলেছেন, তেহরান পারমাণবিক অস্ত্র বানানোর কর্মসূচি থেকে সরলেই কেবল ওয়াশিংটনের সাথে সম্পর্ক ভালো হবে। অবশ্য বৈঠকের আগেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু সমৃদ্ধকরণের অধিকারে এক চুলও ছাড় দেবে না তেহরান। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ইরান আমেরিকার প্রায় 4 মাসের রক্তক্ষয়ী সংঘাত শেষে দর কষাকষি লড়াই এখন আলোচনার টেবিলে। কে জয়ী হবে এ লড়াইয়ে? শেষ পর্যন্ত স্থায়ী চুক্তি হবে কিনা সেদিকেই নজর এখন গোটা বিশ্বের। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতারের দফায় দফায় বৈঠক, চুক্তি আর ছোটাছুটির পর অবশেষে সরাসরি বৈঠকে বসলেন যুক্তরাষ্ট্র আর ইরানের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছেন পাকিস্তান ও কাতারের প্রতিনিধিরাও। সুইজারল্যান্ডের অবকাশ যাপন কেন্দ্র বুরগেনস্টক শহরে এ বৈঠকে বিস্তারিত আলোচনার বিষয় ইরান আমেরিকার সমঝোতা চুক্তির অন্যতম শর্ত লেবাননে জায়নবাদী গোষ্ঠী ইসরায়েলের হামলা বন্ধ করা, ইরানের জব্দ অর্থ ফেরত ও পরমাণু ইস্যু সহ চুক্তি অনুযায়ী 60 দিনের পরিকল্পনা নিয়ে। সরাসরি বৈঠকে যোগ দিতে শনিবার রাতে সুইজারল্যান্ডে পৌঁছান ইরানের প্রতিনিধিরা। দলটির নেতৃত্ব দিচ্ছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার অংশ নেন চুক্তি পরবর্তী এ বৈঠকে। এছাড়া চুক্তির মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, সেনাপ্রধান আসিফ মনির এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি অংশ নেন সরাসরি এ বৈঠকে। আলোচনার আগেই ইরানের পার্লামেন্ট স্পিকার এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, এ বৈঠকের মূল উদ্দেশ্য চুক্তির প্রতিটি বিষয় নিয়ে পরিষ্কার আলোচনা ও তার বাস্তবায়নের বিষয়টি নিশ্চিত করা। লেবাননের মাটিতে ইসরায়েলের হামলা ঘিরে আবারও হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান। হামলা বন্ধ না হওয়া পর্যন্ত এটি খোলা হবে না বলেও সাফ জানিয়েছে তেহরান। এমনকি আলোচনার এই সময়েও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান জোর দিয়ে বলেছেন, তেহরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু সমৃদ্ধকরণের অধিকারে এক চুলও ছাড় দেবে না। আমরা পরমাণু সমৃদ্ধকরণ অধিকারে কোনো ছাড় দেব না। যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরানের অধিকার মেনে নিতে হবে। আমেরিকার প্রেসিডেন্ট বারবার বলে আসছেন, ইরান কোনো পরমাণু মজুত করতে পারবে না, এমনকি আমাদের আত্মসমর্পণও করতে হবে। এটিও বলেছিলেন ট্রাম্প, কিন্তু চুক্তির মধ্য দিয়ে ট্রাম্প 180 ডিগ্রি অ্যাঙ্গেলে নিজের আগের অবস্থান থেকে সরে এসেছেন, মত পরিবর্তন করেছেন। আশা করি তিনি আমাদের অধিকারকে অবজ্ঞা করতে পারবেন না। এর আগে গেল 18 জুন বৃহস্পতিবার যুদ্ধ শেষ করতে প্রাথমিক চুক্তিতে সই করে ইরান, যুক্তরাষ্ট্র ও পাকিস্তান। চুক্তি অনুযায়ী লেবানন সহ সব ফ্রন্টে ইসরায়েলি হামলা বন্ধ করা, ইরানের জব্দ করা টাকা ফেরত দেয়া, যুদ্ধে ইরানকে ক্ষতিপূরণ দেয়া, নিষেধাজ্ঞা প্রত্যাহার, হরমুজ প্রণালী উন্মুক্ত করা, পরমাণু সহ 14টি পয়েন্ট গুরুত্ব পায়। বিশ্লেষকরা বলছেন, চুক্তির সবচেয়ে বড় বাধা লেবাননের মাটিতে ইসরায়েলের হামলা বন্ধ করা এবং পরমাণু ইস্যুতে ওয়াশিংটন তেহরানের ঐকমত্য। এ দুটি বিষয়ের সমাধান এলে রবিবারের আলোচনা মধ্যপ্রাচ্য সহ পুরো উপসাগরীয় অঞ্চলে শান্তি ফিরিয়ে আনবে বলে আশা বিশ্লেষকদের। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উচ্চ পর্যায়ের আলোচনা প্রথম দিনেই বড় ধরনের ইতিবাচক অগ্রগতির মুখ দেখেছে। দুদেশের মধ্যস্থতাকারী পাকিস্তান ও কাতার এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, আগামী 60 দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর রোডম্যাপ গঠনে সম্মত হয়েছে উভয় পক্ষ। ইরানের জ্বালানি রপ্তানির নিষেধাজ্ঞা শিথিল ও জব্দকৃত সম্পদ অবমুক্ত করার বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে দুপক্ষের মধ্যে।
সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্টে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইরান আলোচনা ঘিরে নতুন কূটনৈতিক সম্ভাবনা তৈরি হয়েছে। লেবানন যুদ্ধের অবসান, আঞ্চলিক উত্তেজনা কমানো এবং দুই দেশের মধ্যে স্থায়ী সমঝোতার লক্ষ্যেই চলছে এই আলোচনা। মধ্যস্থতাকারীরা জানিয়েছেন এই আলোচনাকে এগিয়ে নিতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে, যা পুরো প্রক্রিয়ার রাজনৈতিক তদারকি করবে। একই সঙ্গে পারমাণবিক ইস্যু ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলাদা ওয়ার্কিং গ্রুপ কাজ করবে। প্রথম দিনের আলোচনা শেষে বড় অগ্রগতির দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সমঝোতার অংশ হিসেবে ইরানের ওপর থেকে তেল ও পেট্রোকেমিক্যাল রফতানি নিষেধাজ্ঞা শিথিল, অবরুদ্ধ সম্পদ অবমুক্তকরণ এবং দেশটির জন্য বড় পুনর্গঠন পরিকল্পনা চালুর বিষয়ে সম্মত হয়েছে দুপক্ষ। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হিজবুল্লাহকে সমর্থনের জন্য ইরানকে আক্রমণের হুমকি দেওয়ার প্রেক্ষিতে ওয়াশিংটনকে তাদের বক্তব্যের বিষয়ে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন তেহরানের শীর্ষ আলোচক বাঘের গালিবাফ। আলোচনার অগ্রগতি নিয়ে তেহরানে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, সুইজারল্যান্ডে তাদের মূল কূটনৈতিক দলের কাজ আপাতত শেষ হয়েছে। এখন থেকে পরবর্তী চুক্তি বাস্তবায়নের কারিগরি বিষয়গুলো নিয়ে টেকনিক্যাল টিম বাকি সপ্তাহ জুড়ে কাজ চালিয়ে যাবে। যে কোনো ভুল বোঝাবুঝি এড়াতে দুই দেশের মধ্যে একটি সরাসরি যোগাযোগ লাইন বা হটলাইনও স্থাপন করা হয়েছে। এদিকে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনার অগ্রগতি নিয়ে আশাবাদ দেখানো হলেও সামনে বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাকচি স্পষ্ট করে বলেছেন, এই পুরো সমঝোতার আসল পরীক্ষা হবে লেবানন ডিকনফ্লিকশন সেল বা সমন্বয়কারী বিশেষ দলের কার্যকারিতার উপর। ইরান যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যের চিরচেনা ভূ রাজনীতি। এতে মার্কিন নিরাপত্তা চাদরের উপর ভরসা হারিয়ে এক ছাদের নিচে আসছে সৌদি আরব, তুরস্ক, মিশর ও পাকিস্তান। বলা হচ্ছে এর পেছনে আছে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী প্রভাবশালী পরাশক্তি চীন আর রাশিয়ার পরোক্ষ সমর্থন। ওয়াশিংটন তেল আবিব জোটকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে কি মুসলিম বিশ্বের সম্ভাব্য এই মেগা অ্যালায়েন্স? ডলারের সাম্রাজ্য ভাঙতে তৈরি হচ্ছে কি সমশক্তির নয়া মেরুকরণ? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। পরাশক্তি আমেরিকার দুর্বলতা দেখে এক ছাদের নিচে চলে আসছে মধ্যপ্রাচ্যের বড় চার শক্তি সৌদি আরব, তুরস্ক, মিশর এবং পাকিস্তান। এসব মুসলিম দেশের একটির আছে বিপুল অর্থ, একটির ভাণ্ডারে আধুনিক অস্ত্র, আরেকটির রয়েছে বিশাল সেনাদল আর অন্য একটির হাতে আছে পারমাণবিক অস্ত্র। শত্রুতা ভুলে গিয়ে এই চার দেশ জোট বাঁধছে নিজেদের সুরক্ষায়। অন্যদিকে চিরশত্রু ইসরায়েলও বসে নেই। আরব বিশ্বকে ঘিরে ফেলার পুরনো কৌশল নতুন করে সাজাচ্ছে তেল আবিব। এই পরিকল্পনায় তাদের প্রধান সঙ্গী সংযুক্ত আরব আমিরাত। ভারত ও গ্রিসের মতো দেশগুলো দিচ্ছে সমর্থন ও সহায়তা। নৌপথের নিয়ন্ত্রণ ও বাণিজ্যের রাস্তা দখলে রাখাই এই জোটের মূল লক্ষ্য। সৌদির অফুরন্ত তেল বেচা অর্থ, তুরস্কের ড্রোন প্রযুক্তি, মিশরের সুয়েজ খালের ভৌগোলিক নিয়ন্ত্রণ এবং পাকিস্তানের পারমাণবিক বোমার সম্মিলিত শক্তির সাথে যদি পর্দার আড়াল থেকে চীন রাশিয়া হাত মেলায়, তাহলে ওয়াশিংটন তেল আবিব জোটের আধিপত্য রাতারাতি ধূলিসাৎ হয়ে যাবে। এই সম্ভাব্য মেগা অ্যালায়েন্স বা মহাজোট কেবল মধ্যপ্রাচ্যের আকাশসীমা ও সমুদ্রপথের নিয়ন্ত্রণ হাতে নিয়েই থামবে না, সেই সাথে মার্কিন ডলারের উপর নির্ভরতা কমিয়ে রিয়াল, লিরা আর ইউয়ানের নতুন অর্থনৈতিক সাম্রাজ্য গড়ে তুলতে পারে। কাগজে কলমে সাম্প্রতিক যুদ্ধের দুই পক্ষ হচ্ছে ইরান বনাম ইসরায়েল, আমেরিকা। কিন্তু এর আসল ধাক্কা লেগেছে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যে। বছরের পর বছর ধরে আরবের ধনী দেশগুলো ভাবত যে কোনো বিপদে আমেরিকা তাদের পাহারা দেবে, কিন্তু ইরান যুদ্ধ সেই বিশ্বাসে চির ধরিয়েছে। মধ্যপ্রাচ্যে এখন চলছে টিকে থাকার খেলা। কাতার দেখল তাদের মূল্যবান গ্যাস ক্ষেত্র ইরান অনায়াসে গুড়িয়ে দিতে পারে, ভেঙে চুরমার করে দিতে পারে বাহরাইন, দুবাইয়ের আকাশচুম্বী সব ভবন। অথচ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা বড় বড় মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইরানি আক্রমণ বলতে গেলে ঠেকাতেই পারেনি। আর তখনই পাল্টাতে শুরু করে পুরনো ক্ষমতার হিসাব নিকাশ। লোহিত সাগর ও হর্ন অফ আফ্রিকা অঞ্চল ঘিরে তৈরি হচ্ছে সবচেয়ে বড় দ্বন্দ্ব। ইসরায়েল ও আরব আমিরাত মিলে ইথিওপিয়ার মতো দেশকে সাথে নিয়ে সমুদ্রের নিয়ন্ত্রণ হাতে নিতে চাইছে। অন্যদিকে সেটাকে নিজেদের জন্য হুমকি হিসেবে দেখছে সৌদি মিশর জোট। তবে এই দলবদল মানেই চিরশত্রুতা নয়, কারণ প্রতি মুহূর্তে এখন বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের অভ্যন্তরীণ রাজনীতি। সংশ্লিষ্ট দেশগুলো এক জায়গায় যুদ্ধ করলেও অন্য জায়গায় চালু রাখছে ব্যবসায়িক সম্পর্ক। ইরান যুদ্ধ রাতারাতি নতুন কোনো জোট তৈরি করেনি ঠিকই, তবে পুরনো সব মিত্রতার সূত্র উলটপালট করে দিয়ে আঞ্চলিক রাজনীতিকে ঠেলে দিয়েছে অনিশ্চিত ভবিষ্যতের দিকে।
যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চুক্তি ইসরায়েলের ভেতরে গভীর ক্ষোভ ও আতঙ্কের জন্ম দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে এখনও প্রকাশ্যে মুখ খুলেননি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর লাগাতার হামলা জায়নবাদীদের অসন্তোষকেই স্পষ্ট করে তুলছে। ট্রাম্পের সহযোগিতায় ইরানের বিরুদ্ধে মেকি সফলতা পেয়েছিল ইসরায়েল, কিন্তু সাম্প্রতিক চুক্তির কারণে সেটাও ভেস্তে গেছে। সব মিলিয়ে ইরান যুদ্ধ পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে অচিরেই বদলে যাবে শত্রুমিত্রের পুরনো সংজ্ঞা। মুহুর্মুহু বোমায় গাজা আর লেবাননকে লণ্ডভণ্ড করে এবার সিরিয়া নজর দিচ্ছে ইসরায়েল। উদ্বেগ যে অযৌক্তিক নয় তা খোলাসা করেছেন ইসরায়েলের কট্টরপন্থী মন্ত্রী আমিচাই চিকলি। তার আশঙ্কা, পাকিস্তান, তুরস্ক আর কাতারকে নিয়ে গড়ে উঠছে নতুন উগ্র সুন্নি জোট। তাই সিরিয়ার সঙ্গে ইসরায়েলের সংঘাত প্রায় অনিবার্য। এর পরের টার্গেট কি তাহলে পাকিস্তান আর তুরস্ক? হেজেল জোবায়েরের ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের পূর্বাভাস দিয়ে উত্তেজক মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টির কট্টরপন্থী নেতা ও দেশটির ডায়াসপোরা অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি। সাম্প্রতিক কয়েকটি সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, আজ হোক বা কাল ইসরায়েলকে সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়াতেই হবে। একই সঙ্গে তিনি মধ্যপ্রাচ্যে একটি নতুন উগ্র সুন্নি জোট গড়ে উঠছে বলেও অভিযোগ করেন। তার মতে, ইসরায়েলের জন্য এই জোট ইরানের চেয়েও অনেক বেশি উদ্বেগের কারণ। ইসরায়েলি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমদ আল শারার সরকারের দিকে ইঙ্গিত করে চিকলি বলেন, আইএস ও আল কায়েদার আদর্শে বিশ্বাসী একটি জিহাদি শাসন ব্যবস্থা, যাদের মূল লক্ষ্য জেরুজালেম দখল করা। তারা কখনো ইসরায়েল রাষ্ট্রের পাশাপাশি শান্তিতে বসবাস করতে পারে না। আর্মি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে আমিচাই চিকলি মধ্যপ্রাচ্যে ইসরায়েল বিরোধী একটি নতুন জোট গড়ে ওঠার দাবি করেন। তার দাবি, পাকিস্তান, তুরস্ক ও কাতারকে কেন্দ্র করে এই নতুন অক্ষ তৈরি হচ্ছে। এ জোট নিয়ে তিনি এতটাই উদ্বিগ্ন যে ইরানের হুমকি সেই তুলনায় অনেক কম বলে উল্লেখ করেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক সমঝোতার মধ্য দিয়ে পাকিস্তান, তুরস্ক ও কাতার এই জোটের অংশ হয়ে উঠেছে বলে অভিমত তার। কোল বারামা রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে কাতারকে তিনি জিহাদিদের জনসংযোগ শাখা বলে অভিহিত করেন। চিকলির বক্তব্যের বড় অংশ জুড়েই ছিল তুরস্ক প্রসঙ্গ। তার অভিযোগ, তুরস্ক সিরিয়ার ভেতরে নিজের ব্যাপক প্রভাব বলয় প্রতিষ্ঠা করেছে। তিনি বলেন, তুরস্ক ও সিরিয়া আমাদের জন্য ইরানের চেয়ে 10,000 গুণ বেশি উদ্বেগের কারণ। তুরস্ককে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি। কোলবারামা রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলি এই মন্ত্রী আরও বলেন, পাকিস্তান ও তুরস্ক হল ভারত, গ্রিস ও সাইপ্রাসের শত্রু। এই 3 দেশই ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র। এমন এক সময় এসব মন্তব্য এলো যখন তুরস্ক ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সিরিয়া ও লেবাননে ইসরায়েলের সামরিক তৎপরতাকে আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ইসরায়েলকে থামানো এখন বিশ্ব মানবতার দায়িত্ব। শুধু চিকলেই নন, সাম্প্রতিক সময়ে ইসরায়েলের আরও কয়েকজন রাজনীতিক তুরস্ককে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী বা শত্রু রাষ্ট্র হিসেবে উল্লেখ করেছেন। নেতানিয়াহুর লিকুদ পার্টির আইন প্রণেতা আরিয়েল কেলনার তুরস্ককে সরাসরি শত্রু রাষ্ট্র আখ্যা দিয়েছেন। একই ধরনের মন্তব্য করেছেন দেশটির সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রী মিকি জোহর এবং সাবেক প্রতিমন্ত্রী নাফতালি বেনেটও। বেনেটের মতে তুরস্কই নতুন ইরান। এদিকে গাজা, ইরান, লেবানন মিলিয়ে 2.5 বছরের যুদ্ধ ও সংঘাতের পর ইসরায়েল শান্ত সময়ের মুখ দেখবে কিনা এমন প্রশ্নের জবাবে চিকলি পূর্বাভাস দিয়ে বলেন, কিছুদিন পরিবেশ শান্ত থাকলেও তা দীর্ঘস্থায়ী হবে না। তার এই মন্তব্য মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কাকে আরও উস্কে দিয়েছে। যুদ্ধের ধকল কাটে ইরানকে হাতছানি দিচ্ছে আবারও বড় পরিসরে জ্বালানি রপ্তানির সুযোগ। এতে বছরে আয় হতে পারে $6,000 কোটি বেশি। গতি ফিরতে পারে চাপে থাকা তেহরানের অর্থনীতিতে। অপেক্ষা শুধু যুক্তরাষ্ট্রের সাথে প্রস্তাবিত শান্তি চুক্তি বাস্তবায়নের। খোদ মার্কিন গণমাধ্যমেই উঠে এসেছে ইরানের জন্য অপেক্ষমান সুবর্ণ সুযোগ আর সম্ভাব্য রাজকীয় প্রত্যাবর্তনের চিত্র। মীর ফাজল রাব্বির ডেস্ক রিপোর্ট। হামলা, নিষেধাজ্ঞা আর অবরোধের বেড়াজালে ইরানকে কোণঠাসা করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কিন্তু তেহরানের পারমাণবিক স্বপ্নকে ধূলিসাৎ করতে গিয়ে যুক্তরাষ্ট্র আজ এমন এক মোড়ে দাঁড়িয়েছে যেখানে তাদের নিজেদের দেওয়া ছাড়ই ইরানের ঝিমিয়ে পড়া অর্থনীতিতে নতুন বসন্তের হাওয়া এনে দিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রস্তাবিত সমঝোতা চুক্তি বাস্তবায়িত হলে তেহরানের জন্য আবারও বড় পরিসরে তেল ও জ্বালানি রপ্তানির সুযোগ তৈরি হতে পারে, এমন তথ্য উঠে এসেছে মার্কিন সংবাদপত্র দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে। ২০ জুন প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ শুরুর আগের উৎপাদন সক্ষমতা এবং বর্তমান আন্তর্জাতিক বাজার দর বিবেচনায় ইরান তেল বিক্রি থেকে বছরে $60 বিলিয়ন বেশি আয় করতে পারে। এতে দীর্ঘদিনের চাপের মুখে থাকা দেশটির অর্থনীতিতে ফিরতে পারে নতুন গতি। ইরানের কাছে বর্তমানে 10 কোটি ব্যারেলেরও বেশি তেল বিভিন্ন ট্যাঙ্কার ও অফশোর স্টোরেজে মজুদ রয়েছে। সমঝোতা স্মারক সই হওয়ার সাথে সাথেই ইরান এই মজুদ তেল বাজারে ছাড়তে শুরু করেছে। ইতোমধ্যে বেশ কয়েকটি সুপার ট্যাঙ্কার ইরানি বন্দর ছেড়ে ক্রেতা দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বিশ্লেষকদের মতে এটি ইরানের তেল রপ্তানি পুনরায় স্বাভাবিক হওয়ার সম্ভাব্য প্রাথমিক সংকেত। ইরান দৈনিক প্রায় ৩৩ লাখ ব্যারেল তেল উৎপাদন করত। ব্লকেডের সময় তা নেমে এসেছিল মাত্র ৩ লাখ ব্যারেলে। যদি তেল ক্ষেত্রগুলোর অবকাঠামো ঠিক থাকে এবং হরমুজ প্রণালীর নৌপথ নিরাপদ থাকে, তবে ইরান ৪ থেকে ৬ মাসের মধ্যে তাদের দৈনিক উৎপাদন যুদ্ধপূর্ব অবস্থার কাছাকাছি নিয়ে যেতে পারবে। এছাড়া ব্যাংকিং সুবিধা, বিমা, শিপিং লজিস্টিক্স এবং বিদেশি বিনিয়োগ যদি পুরোপুরি স্বাভাবিক হয়, তবে ইরান তার সর্বোচ্চ উৎপাদন ক্ষমতায় পৌঁছাতে পারবে। গবেষণা সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী পারস্য উপসাগরের অন্যান্য দেশের তুলনায় ইরান খুব দ্রুত তাদের তেল উৎপাদন আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারবে, কেননা যুদ্ধের কারণে ইরানের তেলের কূপগুলোর কোনো স্থায়ী ক্ষতি হয়নি এবং তাদের ট্যাঙ্কার বহরও একদম প্রস্তুত আছে। এই চুক্তির প্রথম ২ মাসে ইরান প্রায় $৮ বিলিয়ন আয় করে ফেলতে পারে। শুধু তেল বিক্রি নয়, ব্যাংকিং ও পরিবহন খাতের ওপর থেকেও নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ইরান এতদিন বিদেশে আটকে থাকা তাদের তেলের টাকা নিজ দেশে ফেরত নিয়ে আসতে পারবে। তবে চুক্তি হলেও সর্বোচ্চ উৎপাদন ক্ষমতায় ফেরার ক্ষেত্রে ইরানের বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। দীর্ঘদিন ধরে মার্কিন নিষেধাজ্ঞা থাকার কারণে ইরানের তেল ক্ষেত্রগুলোতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়নি পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ। ফলে অনেক পুরনো তেলকূপ সচল করতে লাগবে লম্বা সময়। এছাড়া এই চুক্তিটি একটি অন্তর্বর্তীকালীন আলোচনার ফ্রেমওয়ার্কের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। যদি কোনো কারণে আলোচনা ভেঙে যায়, তবে আবার নিষেধাজ্ঞা ফিরে আসতে পারে। এই ভয়ে অনেক বড় আন্তর্জাতিক ক্রেতা বা বিমা কোম্পানি শুরুতেই ইরানের সাথে দীর্ঘমেয়াদী চুক্তিতে যেতে দ্বিধা করতে পারে। তবে আপাতত এই চুক্তিটিকে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটিয়ে বিশ্ব জ্বালানি বাজারকে স্থিতিশীল করার একটি বড় পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের আশ্বাসে দেশটির জনগণই আর ভরসা রাখতে পারছেন না। লেবাননে যুদ্ধবিরতির ঘোষণা দিলেও বাস্তব পরিস্থিতি একেবারেই বিপরীত। আশ্বাস ভঙ্গ করে দিনকে দিন বেড়েছে হামলার তীব্রতা। এতে স্থায়ী শান্তির আশায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর দিকে তাকিয়ে বাস্তুচ্যুত লেবানিসরা। সানজিদা ইসলাম তন্নির, ডেস্ক রিপোর্ট। হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে উদাস চোখে বাইরের ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে আছেন ৯০ বছর বয়সী ইউসুফ ফাসের। গত কয়েক মাস ধরে এই হাসপাতালই হয়েছে তার বাসস্থান। অসুস্থ হয়ে ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিতে হাসপাতালে থাকছেন এমন নয়, বর্বর ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা থেকে রেহাই পাওয়ার আশায় বাধ্য হয়েই রাজধানী বৈরুতের জাবাল আমেল বিশ্ববিদ্যালয় হাসপাতালকে বানিয়েছেন নিজের বাসস্থান, যা এখন বাস্তুচ্যুত অনেক লেবানিজের আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছে। গণহত্যাকারী ইসরায়েলের হাত থেকে ইউসুফ ফাসের প্রাণে বেঁচে গেলেও তার ঘরবাড়ি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। নিজের বাড়ির পুরনো স্মৃতি মনে হলেই বুক ফাটা কষ্টে কান্না ছাড়া গতি নেই বয়সের ভারে নুয়ে পড়া এই বৃদ্ধের। বাড়িটা আর নেই। টায়ার শহরের সবচেয়ে সুন্দর বাড়িটা আমার ছিল, কিন্তু এখন সেটি আর নেই। বাড়িটা দেখতে যেতে চেয়েছিলাম, এখান থেকে পায়ে হেঁটে টায়ারে গিয়েছিলাম। সেখানে এমন দৃশ্য ছিল যা দেখে কান্না আটকাতে পারিনি। একটা ঘরের দিকেও তাকানো যাচ্ছিল না, সব ধ্বংস হয়ে গেছে। কিন্তু আল্লাহকে ধন্যবাদ যে আমার সন্তানরা নিরাপদ ছিল এবং আমরা আহত হইনি।
জাবাল আমেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ডাক্তার ওয়ায়েল মরুয়েহ জানিয়েছেন, দক্ষিণ লেবাননের এই হাসপাতালটি এখন কর্মী ও তাদের পরিবার সহ অন্তত 350 জন বাস্তুচ্যুত লেবানিজের একমাত্র আশ্রয়কেন্দ্র হয়ে উঠেছে। যদিও ইসরায়েলের বিধ্বংসী হামলা থেকে হাসপাতালটিও রেহাই পায়নি। চলতি মাসের শুরুতে বিমান হামলায় হাসপাতালের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা হাসপাতালেই থাকছি। এর মালিকরা বেশ ভালো মানুষ। তারা রোগীদের ঘুমানোর জন্য হাসপাতালের 2টি তলা ব্যবহারের অনুমতি দিয়েছেন। নিজ খরচে আশ্রয় নেওয়া পরিবারগুলোর খাওয়ার ব্যবস্থাও করে দিয়েছেন। গেল শুক্রবার ইসরায়েলের পক্ষ থেকে নতুন করে যুদ্ধবিরতির খবর শুনে ধ্বংসস্তূপের রূপ নেয়া নিজের বাড়িতে ফিরেছিলেন দক্ষিণ লেবাননের বাসিন্দা আব্বাস আব্দুল্লাহ। তাদের সাথে ফিরেছিল আরো বেশ কিছু বাস্তুচ্যুত পরিবার। কিন্তু নিশ্চিন্ত মনে বাড়ি ফেরার পরপরই আবার শুরু হয় দখলদার ইসরায়েলের একের পর এক বিমান হামলা। কোনো মতে রাতটুকু পার করে পরদিন ভোরেই তারা আবারও গ্রাম ছেড়ে বেরিয়ে পড়েন নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে। আপাতত অবস্থান করছেন বৈরুতের একটি স্কুলে। বাস্তবতার মুখোমুখি হওয়া এই পরিবারগুলো এখন আর ইসরায়েলের যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বাস করে না। কাকে বিশ্বাস করব? ডোনাল্ড ট্রাম্পকে? না, আমি ট্রাম্পকে বিশ্বাস করি না। শুধু যদি আমাদের সংসদ স্পিকার নাবি বেরি বা হিজবুল্লাহ যুদ্ধবিরতি ঘোষণা দিয়ে আমাদের বাড়িতে ফিরে যেতে বলে, তবে তা মেনে নেব। এছাড়া অন্য কাউকে বিশ্বাস করতে পারছি না। শুধু সাধারণ লেবানিজরা নয়, যুদ্ধবিরতির ঘোষণায় আস্থা নেই খোদ ইসরায়েলের সাধারণ নাগরিকদেরও। উত্তর ইসরায়েলের বাসিন্দারা বলছেন, বিস্ফোরণের শব্দ এখন সাধারণ জীবনযাত্রার অংশ হয়ে দাঁড়িয়েছে। দুই দেশের মধ্যে কোনো যুদ্ধবিরতি চলছে না বলেও মনে করেন অনেকে। কোনো যুদ্ধবিরতি নেই, এমন কোনো কিছুর অস্তিত্বই নেই। এ পর্যন্ত যতবার যুদ্ধবিরতির ঘোষণা দেয়া হয়েছে সবই ছিল শুধু কথার কথা, ঘোষণার কোনো বাস্তবায়ন নেই। সারা রাত আমরা বিস্ফোরণের শব্দ শুনি, আর যুদ্ধবিরতির ঘোষণা শুনে আমরা বেশ খুশি হলেও সবকিছু আগের মতোই চলছে। যুদ্ধবিরতি নিয়ে নিজ দেশের নাগরিকদের অবিশ্বাসের পরেও অনেকটা মুখস্থ বলি আওড়ে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি, যে কোনো সামরিক অভিযানে ইসরায়েলের সেনারা সবসময় সাধারণ জনগণের প্রাণহানি এড়িয়ে চলে। আরও দাবি করেন, ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ অতিরঞ্জিত মিথ্যা অপবাদ ছাড়া কিছুই না।